পৃষ্ঠতলীয় রসায়ন ভিডিও নাম্বার 6 আমরা অলরেডি পড়ে ফেলেছি। পৃষ্ঠতলীয় রসায়নের অন্তর্গত অধিশোষণ কাকে বলে, ভৌত অধিশোষণ বা ফিজিজর্পশন, রাসায়নিক অধিশোষণ বা কেমিজর্পশন, এবং সেখান থেকে কিছু অ্যাডজর্পশন আইসোথার্ম এবং অ্যাডজর্পশন আইসোবার। এবার আমরা রাসায়নিক অধিশোষণের দুটো মেন পার্ট, একটা হচ্ছে অনুঘটক এবং একটা হচ্ছে এনজাইম, এই দুটো টপিক এইবারে পড়ব। অনুঘটক কাকে বলে আমরা ছোটবেলা থেকে বহুবার পড়ে এসেছি, তবু একবার ডেফিনেশনটা দেখে নেব। যে পদার্থের উপস্থিতিতে কোনো রাসায়নিক বিক্রিয়ার বেগ বৃদ্ধি পায়, কিন্তু বিক্রিয়ার শেষে সেই পদার্থটার ভর ও রাসায়নিক সংযুক্তি অপরিবর্তিত থাকে, অবশ্যই ভৌত অবস্থা পরিবর্তিত কোনো কোনো ক্ষেত্রে হতে পারে, তাদেরকে আমরা ক্যাটালিস্ট বলছি। অর্থাৎ একটা রিয়াকশান হচ্ছে না বা অনেক বেশি টেম্পারেচারে হয়তো হচ্ছে, সেটাকে কম টেম্পারেচারে তাড়াতাড়ি ঘটানোর জন্য আমরা ক্যাটালিস্টকে যোগ করি রিয়াকশান মিডিয়ামে। ছোটোবেলা থেকে এই উদাহরণ পড়ে আসছি। পটাশিয়াম ক্লোরাইড নর্মাল ভাবে যদি আমি উত্তপ্ত করি, তাহলে সেটা 380 বা থেকে 600 ডিগ্রি তাপমাত্রায় গিয়ে তবে বিয়োজিত হয়ে অক্সিজেন দেবে। কিন্তু সেটাকেই যদি MnO2 নামক একটা অনুঘটকের উপস্থিতিতে আমি হিট করি, তাহলে মাত্র 200 থেকে 250 কি 200 থেকে 350 ডিগ্রি টেম্পারেচারের মধ্যেই বিক্রিয়াটা সম্পূর্ণ হবে। অর্থাৎ কম টেম্পারেচারে হয়ে গেল, তাড়াতাড়ি হয়ে গেল, অথচ MnO2টা রিয়াকশানের মধ্যে কোনো অংশগ্রহণও করলো না, শুধুমাত্র বিক্রিয়ার বেগকে ত্বরান্বিত করে দিল। তো অনুঘটক বা ক্যাটালিস্ট কাকে বলে একটু এক্সাম্পল সহ আমরা দেখে নিলাম। এরপরে আমরা ইনহিবিটর বা বাধক বা মন্দক পড়ব। অর্থাৎ অনুঘটক যেমন রিয়াকশান রেটকে বাড়াচ্ছে, তেমনি নেগেটিভ অনুঘটক হিসেবে আমরা ভাবতে পারি যারা রিয়াকশান রেটকে তুলনামূলকভাবে কমিয়ে দিতে পারে, সেইটাকে বাধক বা মন্দক বলছি। যেমন যে সমস্ত পদার্থের উপস্থিতিতে কোনো রাসায়নিক বিক্রিয়ার গতি মন্দীভূত হয়, তাকে বাধক বা মন্দক বলে। যেমন ফসফরিক অ্যাসিডের উপস্থিতিতে হাইড্রোজেন পারঅক্সাইডটা নিজে থেকে বিয়োজিত হয়ে যায়, বিয়োজনের ঘটনাটা কমানোর জন্য ফসফরিক অ্যাসিড যোগ করে তার মধ্যে রেখে দেওয়া হয়। তারপর ক্লোরোফর্ম নিজে থেকে বায়ুতে ক্লোরোফর্মের জারণ ক্রিয়া অ্যালকোহলের উপস্থিতিতে মন্দীভূত হয়। তাহলে ক্লোরোফর্মটা যাতে নষ্ট না হয়, সামান্য অ্যালকোহল সহযোগে সেটাকে রেখে দেওয়া হয়। এরপর হলো অনুঘটক উদ্দীপক। অর্থাৎ অনুঘটক তো রিয়াকশান রেটটাকে খুব তাড়াতাড়ি করে দেবে বা কম টেম্পারেচারে করে দেবে। অনুঘটকের কাজটা করতে আরও তাড়াতাড়ি ঘটানোর জন্য অনুঘটককে আবার উদ্দীপিত করা সম্ভব, সেটাকে বলা হয় প্রোমোটার। সেটা দেখে নেব। যে পদার্থ নিজে অনুঘটক নয়, অর্থাৎ একটা বিক্রিয়ায় সে শুধু থাকলে ওই বিক্রিয়াটা হতো না, কিন্তু সামান্য পরিমাণে অনুঘটকের সঙ্গে মিশিয়ে দিলে অনুঘটকের কার্যকারিতা আবার কয়েক গুণ বৃদ্ধিপ্রাপ্ত হয়ে যায়, তাদেরকে আমরা অনুঘটক উদ্দীপক বলবো। যেমন হেবার পদ্ধতিতে অ্যামোনিয়া গ্যাস উৎপাদনের সময় মূল অনুঘটক হচ্ছে আয়রন, কিন্তু তার কার্যকারিতা বৃদ্ধির জন্য আমরা কিছুটা K2O আর Al2O3 মিশিয়ে দিয়েছি। তাহলে আয়রনের কার্যকারিতা আরও বেড়ে যাচ্ছে K2O এবং Al2Oর উপস্থিতিতে। তাহলে এরা হচ্ছে অনুঘটক উদ্দীপক। এরা কিন্তু নিজেরা অনুঘটক নয়। অর্থাৎ হেবার পদ্ধতিতে অ্যামোনিয়া প্রস্তুত সময় যদি আয়রন বাদ দিয়ে আমরা শুধুমাত্র এদের দুজনকে ব্যবহার করতাম, তাহলে কিন্তু অনুঘটক ঘটনাটা হয়তো ঘটতো না। কিন্তু আয়রনকে আমি ব্যবহার করেছি অনুঘটক হিসাবে, তারও আরও কাজটা যাতে স্পিডে হয়, তার জন্য আমরা অনুঘটক উদ্দীপককে ব্যবহার করি। তেমনি এখানে তোমরা বইয়ের আরও বিভিন্ন উদাহরণ দেখতে পারবে। সঙ্গে সঙ্গে নিশ্চয়ই চলে আসছে অনুঘটক বিষ। অর্থাৎ অনুঘটক যে রেটে একটা বিক্রিয়াকে অনুঘটিত করতে পারে, তার ক্ষমতা কিছুটা হ্রাস করে দেয়া কখনো কখনো আমাদের বিক্রিয়ায় দরকার হয়। সেই যে সমস্ত পদার্থগুলোকে আমরা ব্যবহার করি অনুঘটকের কার্যকারিতা কিছুটা কমিয়ে দেওয়ার জন্য, তাদেরকে আমরা অনুঘটক বিষ বলে চালাই। এখানে প্রচুর পরিমাণে এই ধরনের উদাহরণ দেওয়া আছে। স্পর্শফুল তৈরিতে সালফারিক অ্যাসিড প্রস্তুতিতে সালফার ডাইঅক্সাইডের জারণ বিক্রিয়াটি প্লাটিনাম অনুঘটকের উপস্থিতিতে সম্পন্ন হয়। এবার সামান্য আর্সেনিয়াস অক্সাইড যদি আমি তাদের দেওয়া হয়, তাতে কিছুটা কার্যকারিতা নষ্ট হয়ে যায়। এই ধরনের কিছু উদাহরণ তোমরা বই থেকে দেখবে। আমরা অনুঘটকের কিছু বৈশিষ্ট্য পরপর দেখে নেব। প্রথমে হচ্ছে অপরিবর্তিত থাকা, অর্থাৎ এ নিজে রিয়াকশানে কোনো রকম অংশগ্রহণ করে না। অর্থাৎ আমি যদি MnO2 কিছুটা দিই পটাশিয়াম ক্লোরাইডের কে হিট করে অক্সিজেন বার করার সময়, শেষে যেটা পাবো সেটা MnO2ই পাবো। MnO বা অন্য কিছু পদার্থ পেয়ে গেলাম, সেটা ভেঙে গিয়ে এরকম কিছু নয়। অর্থাৎ ক্যাটালিস্ট নিজে বিক্রিয়ার শেষে অপরিবর্তিত থাকে। দ্বিতীয় ইম্পর্টেন্ট পয়েন্ট, ক্যাটালিসিস ঘটানোর জন্য ক্যাটালিস্টের পরিমাণ কতটা লাগে? সামান্য পরিমাণে লাগে, অতিরিক্ত পরিমাণে লাগে না।
তৃতীয় এবং ইম্পর্টেন্ট ঘটনা, এরা কিন্তু নিজে বিক্রিয়া শুরু বা বিক্রিয়া শেষ করতে পারে না। অর্থাৎ একটা বিক্রিয়া চলতে শুরু করেছে, নিজে থেকে কিছুটা তাপ দিয়েছি, সে নিজে থেকে অ্যাক্টিভেশন এনার্জি পেয়ে বিক্রিয়াটা শুরু হয়েছে, তারপরে ক্যাটালিস্ট তার নিজের কার্যকারিতাটা দেখাবে। কিন্তু এমন একটা বিক্রিয়া যে নিজে থেকে কোনোদিন হয় না, সেখানে শুধু ক্যাটালিস্ট যোগ করলাম আর সেই বিক্রিয়াটা হয়ে যেতে লাগলো, এই রকম ব্যাপারটা কিন্তু নয়। নিজে থেকে শেষও করতে পারে না। তারপরে রিভার্সেবল রিয়াকশানকে এরা সমহারে প্রভাবিত করে। অর্থাৎ একটা রিয়াকশানের ফরওয়ার্ড একটা বিক্রিয়ার যদি উভমুখী বিক্রিয়ার ক্ষেত্রে আমরা আলোচনা করি, যেখানে সাম্য অবস্থা পৌঁছানো সম্ভব, সেখানে তাড়াতাড়ি সাম্যের ফরওয়ার্ড রিয়াকশানকেও যতটা তাড়াতাড়ি বৃদ্ধি করে, বেগটাকে ব্যাকওয়ার্ড রিয়াকশানের রেটটাকেও সেটা সেম বৃদ্ধি করে। শুধু একটাই জিনিস সেখানে প্রভাবিত করে যে সাম্যের পৌঁছানোর জন্য যতটা সময় নর্মালি লাগার কথা, তার চেয়ে কম সময়ের মধ্যে বিক্রিয়াটাকে সাম্য অবস্থায় পৌঁছে দেয়। এরপরে হচ্ছে সাবস্ট্রেট স্পেসিফিক, অর্থাৎ অনুঘটন ঘটনাটা নির্দিষ্ট পদার্থের জন্য নির্দিষ্ট অনুঘটকই কাজ করে। যেমন ইথাইল অ্যালকোহল Al2O3 দিয়ে যদি আমরা ডিহাইড্রেশন করি তাহলে সেটা C2H4 তৈরি করে, আবার কপার চূর্ণ দিয়ে যদি আমরা ডিহাইড্রেশন করতে থাকি তাহলে সেটা অ্যাসিটালডিহাইড তৈরি করে। এইভাবে কোন বিক্রিয়াতে কি প্রোডাক্ট তৈরি হবে সেটা ওই খানিকটা ওই ক্যাটালিস্টের ওপরে খানিকটা নির্ভর করছে। যেটা মোস্ট ইম্পর্টেন্ট এই ছবিটা, একটা ক্যাটালিস্ট ব্যবহার করলে রিয়াকশান রেটটা কেন চেঞ্জ হয়, এইটা অনেক সময় কোশ্চেনে জিজ্ঞাসা করে যে একটা অনুঘটক বিক্রিয়াকে কিভাবে প্রভাবিত করে। তো সেইটা বোঝানোর জন্য তোমাদের সব থেকে ভালো হচ্ছে এই ডায়াগ্রাম সহযোগে এটাকে ব্যাখ্যা করা। ধরে নাও, আমাকে প্রথমে একটা ধরে নিতে হবে আমি কি কি প্লট করছি। এখানে RC রিয়াকশান কোঅর্ডিনেট প্লট করছি, আমরা এখানে এনার্জিটাকে প্লট করছি। আমরা ধরে নিলাম A এবং B বিক্রিয়া করছে, তাদের টোটাল এনার্জিটাকে আমি এখানে প্লেস করলাম, এবং বিক্রিয়া শেষে প্রোডাক্ট যেটা পেলাম C এবং D, তাহলে তাদের টোটাল এনার্জিটা এখানে ধরছি। তাহলে এখানে আমরা যে ছবিতে এঁকেছি এটা দেখো এক্সোথার্মিক রিয়াকশান, রিয়াক্ট্যান্ট যে এনার্জি স্টেটে ছিল, প্রোডাক্ট তার চেয়ে কম এনার্জি স্টেটে, তাহলে এই যে গ্যাপটা, এই পরিমাণ এনার্জি সে ছেড়ে দিয়েছে, অর্থাৎ এটা একটা এক্সোথার্মিক রিয়াকশান। কিন্তু আমরা একটা জিনিস জানি যে যে কোনো রিয়াকশান শুরু হতে গেলে সেটা একটা অ্যাক্টিভেশন এনার্জি তার জন্য কিন্তু দরকার। তাহলে আমরা প্রথমে যেটা বুঝতে পারবো, A এবং B শুধু শুধু রেখে দিলে আমার রিয়াকশান করতে লাগলো, সেটা হয়তো সবসময় নয়, স্লাইট একটুখানি হলেও তার অ্যাক্টিভেশন এনার্জি লাগে। আমরা যে বিক্রিয়ায় ক্যাটালিস্ট ব্যবহার করব, জেনেই ব্যবহার করব যে সেই বিক্রিয়াটা নর্মাল টেম্পারেচারে হয় না, সেটাকে জোর করে আমাকে করাতে হয়, মানে ক্যাটালিস্ট ছাড়া যদি করাতে হয় তাদেরকে আমাকে অনেক অ্যাক্টিভেশন এনার্জি দিতে হবে। তাহলে নর্মালি ধরে নাও আমাকে অনেকটা অ্যাক্টিভেশন এনার্জি দেওয়ার পরে তারা অ্যাক্টিভেটেড কমপ্লেক্স তৈরি করলো এখানে, তারপরে তারা প্রোডাক্টে গেল, দিয়ে এই জায়গাটা অ্যাক্টিভেশন এনার্জি নিয়েছিল আর এতটা এনার্জি ছাড়লো, তার মানে এইটুকু পরিমাণ এনার্জি সে আলটিমেটলি এক্সোথার্মিক রিয়াকশন হিসাবে দেখালো। তো যেটা ব্যাপার হচ্ছে যে ক্যাটালিস্ট তাহলে কী করে, ক্যাটালিস্ট একটা কাজ করে কম টেম্পারেচারেই বিক্রিয়াটা ঘটিয়ে দেয়। অর্থাৎ ক্যাটালিস্ট পুরো পাথওয়েটাকেই চেঞ্জ করে দিত। এটা একটা নর্মাল পাথওয়ে ধরে রিয়াকশনটা ঘটার সম্ভাবনা ছিল, টেম্পারেচার ইনক্রিজ করছি অ্যাক্টিভেটেড কমপ্লেক্স দিয়ে এখানে পৌঁছালো। এরা পুরো পাথওয়েটাকেই ক্যাটালিস্ট পুরোপুরি চেঞ্জ করে দিচ্ছে। এইখান থেকে স্লাইট একটা অ্যাক্টিভেশন এনার্জি সে গ্রহণ করে সেই একই প্রোডাক্টে চলে যাচ্ছে। অর্থাৎ ক্যাটালিস্ট কিন্তু কোনো রকমভাবেই অ্যাক্টিভেশন এনার্জির ওপরে, এই বিক্রিয়ার অ্যাক্টিভেশন এনার্জির ওপরে সেভাবে পরিবর্তন করছে না। শুধু একটাই জিনিসের পরিবর্তন করছে, সেটা হচ্ছে এই টোটাল পথটাকে যে অ্যাক্টিভেটেড কমপ্লেক্সের ভেতর দিয়ে বিক্রিয়াটা যাওয়ার কথা ছিল সেটা দিয়ে না গিয়ে অন্য একটা অ্যাক্টিভেটেড কমপ্লেক্সের ভেতর দিয়ে নিয়ে গিয়ে বিক্রিয়াটাকে সম্পূর্ণ করে দিল। অনুঘটক দুই প্রকারের, সমসত্ব অনুঘটক আর অসমসত্ব অনুঘটক। অর্থাৎ আমি দুটো লিকুইড নিয়ে একটা রিয়াকশান ঘটাচ্ছি, অনুঘটকটাও দিলাম একটা লিকুইড, তাহলে মানে বিক্রিয়ক এবং অনুঘটক সবকটাই সেম ফিজিক্যাল স্টেটে আছে, সেই জায়গাটা হচ্ছে সমসত্ব অনুঘটন। আর একটা হচ্ছে অসমসত্ব অনুঘটন, এইটাই আমাদের ক্ষেত্রে অধিশোষণের অ্যাপ্লিকেশান এইখানটাতেই মূলত কাজে লাগে। সেটা কি, ধরো এমন একটা বিক্রিয়া যেখানে দুটো লিকুইড বিক্রিয়া করছে আর আমি ক্যাটালিস্ট দিলাম একটা সলিড পদার্থ, বা দুটো গ্যাসে বিক্রিয়া করছে আমি একটা ক্যাটালিস্ট দিলাম সলিড পদার্থ, তাহলে ফেজগুলো পুরোপুরি আলাদা হয়ে গেল। এটা হচ্ছে অসমসত্ব ক্যাটালিস্টের অন্তর্গত। প্রচুর উদাহরণ তোমরা পেয়ে যাবে বই থেকে, কিন্তু অবশ্যই দেখতে হবে এগুলো। যেমন একটা উদাহরণ আমি বলে দিচ্ছি, সালফার ডাইঅক্সাইড অক্সিজেন দুটোই গ্যাস,
এদেরকে লেড অ্যাসিড চেম্বারে যখন সালফার ট্রাইঅক্সাইড তৈরি করা হচ্ছে, নাইট্রিক অক্সাইড আমরা অনুঘটক হিসাবে কাজ করি। তাহলে গ্যাস গ্যাস রিয়াকশন করছে, ক্যাটালিস্টটাও গ্যাস, তাহলে এটা সমসত্ব অনুঘটনের অংশ। খুব একটা ইম্পর্টেন্ট বিক্রিয়া এস্টার হাইড্রোলিসিস। এস্টারকে জল সহযোগে অ্যাসিড সহযোগে যদি আমি উত্তপ্ত করি, হাইড্রোলিসিস হয়ে অ্যাসিড এবং অ্যালকোহল তৈরি করে। এখানে দেখো দুটোই লিকুইড, তার সঙ্গে আবার H+ মানে অ্যাসিড যেটা দিচ্ছি সেটাও লিকুইড, তাহলে এটা একটা সমসত্ব অনুঘটক। এই বিক্রিয়ার ক্ষেত্রেও সুক্রোজের জলীয় দ্রবণ নিয়ে জল দিয়ে, তাতে আমি সুক্রোজের সঙ্গে জলের বিক্রিয়া, যে অ্যাসিড দিয়েছি সেটাও সবকটাই লিকুইড ফেজে আছে, সেটা সমসত্ব অনুঘটকের উদাহরণ। অসমসত্ব অনুঘটকের উদাহরণ কিছুক্ষণ আগেই পড়েছি, নাইট্রোজেন হাইড্রোজেন থেকে অ্যামোনিয়া, তাহলে গ্যাস প্লাস গ্যাস রিয়াকশান করছে, সেখানে আয়রন সলিড পদার্থ অর্থাৎ কঠিন পদার্থ দিয়ে আমি ক্যাটালিটিক অ্যাক্টিভিটি করছি, এটা তাহলে অসমসত্ব অনুঘটকের ব্যবস্থা। সালফার ডাইঅক্সাইড আর অক্সিজেন মিলিয়ে সালফার ট্রাইঅক্সাইড তৈরি করছি, গ্যাস গ্যাস রিয়াকশান করছে, কিন্তু প্লাটিনাম ভ্যানাডিয়াম পেন্টক্সাইড অথবা এই দুটোকে ব্যবহার করছি, দুটোই সলিড পদার্থ, তাহলে এটা হেটেরোজিনিয়াস ক্যাটালিসিস অর্থাৎ অসমসত্ব অনুঘটকের কাজ। অসওয়াল পদ্ধতি, এখানেও দেখো অসমসত্ব অনুঘটক, প্লাটিনামটা কঠিন স্টেটে। এই সমস্ত রিয়াকশানের ক্ষেত্রেও তেলকে হাইড্রোজেন দিয়ে স্যাচুরেশন করার সময়, চর্বি তৈরি করার সময় সেখানেও নিকেল অনুঘটক দিয়ে কাজ করছি। এটা লিকুইড, এটা গ্যাস, এটা এমনিতেই ফেজটা আলাদা আলাদা রয়েছে, তাও লিকুইডের ভেতরে না হয় গ্যাসটা রইলো বাবলিং করার জন্য, কিন্তু এটা কঠিন পদার্থ অনুঘটক হিসেবে কাজ করছে। তো এই ছবিটা অলরেডি একবার দেখানো হয়ে গেছে, তবু ওই অসমসত্ব অনুঘটকের ক্ষেত্রে আমরা কোন 5টা মূল স্টেপের মাধ্যমে কাজটা হয় সেটা আমরা দেখে নেব। অবশ্যই বুঝতে পারছো এটা অধিশোষণের একটা ব্যবস্থাপনা এখানে রয়েছে। প্রথমে অধিশোষকটা এখানে রয়েছে, কঠিন পদার্থটা। এবার যে রিয়াকশান করবে, ধরে নাও লাল এবং সবুজ পদার্থগুলো আলাদা আলাদা পদার্থের পরমাণু, তারা ব্যাপন প্রক্রিয়ায় এর কাছাকাছি আসবে, তারপরে তারা এই জায়গাটাতে অধিশোষিত হবে কোথায়? সক্রিয় অ্যাক্টিভ সাইট যেটা আমরা আগে আলোচনা করেছি, সেই অ্যাক্টিভ সাইটগুলোতে ফিজিজরপশন বা কেমিজরপশন হবে। তারপরে তারা নিজেদের মধ্যে বন্ড মেকিং করে তারা রিয়াকশান ঘটাবে। এরপরে নতুন প্রোডাক্ট তৈরি হবে। আগেই আলোচনা করে দেওয়া আছে, নতুন প্রোডাক্ট দেখানোটা আমি এই একটা গোলের ভেতরে 2টো কালার একসঙ্গে দিয়ে দিয়েছি, তার ফলে এটা বোঝাচ্ছে আমি নতুন প্রোডাক্ট, এখানে রিয়াকশান হলো। তারপরে কি হবে, আগেরটা যেমন অধিশোষণ হয়েছিল, এরপরে এই প্রোডাক্টগুলো বিশোষণ হয়ে যাবে, অর্থাৎ এরা বেরিয়ে যাবে, এবং শেষ অবধি এগেন এরা ব্যাপন প্রক্রিয়ায় এই রিয়াকশান সাইট থেকে আস্তে আস্তে সরে যাবে। আবার অন্যান্য এই কণা মানে এই প্রসেসটা এই অবধি গিয়ে আবার এইখান থেকে রিপিট হতে থাকবে। এইভাবে প্রোডাক্টটা চলতে থাকবে একদম খুব তাড়াতাড়ির মধ্যে, অর্থাৎ এর অ্যাক্টিভ সাইটটা বারবার ইউটিলাইজড হতে থাকবে। সেই কারণের জন্যই কিন্তু অসমসত্ব অনুঘটকের ক্ষেত্রে আমাকে অনুঘটকের পরিমাণটা খুবই কম দিতে হয়। অর্থাৎ এক সেট এখানে এলো, কাজ করলো, রিয়াকশান করলো, নতুন পদার্থ তৈরি করলো, বেরিয়ে গেল। যেমন আমাদের স্কুলটা বারবার ইউটিলাইজ হয়, একটা ক্লাসে অন্য ছাত্ররা এলো, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 পড়লো, বেরিয়ে চলে গেল, তখন আবার নতুন ছাত্ররা সেই একই জায়গাটা ব্যবহার করে। যেরকম ঠিক সেইভাবেই আমাদের এই অসমসত্ব অনুঘটকের ক্ষেত্রে এই ব্যাপারটা ব্যবহৃত হয়। এখানে একটা দেওয়া হয়েছে যে কঠিন অনুঘটকের উপস্থিতিতে গ্যাসীয় বিক্রিয়ার হার কিভাবে বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে। তো সেখানে বলা হয়েছে যে অনুঘটক পৃষ্ঠে অবস্থিত সক্রিয় কেন্দ্র বা অ্যাক্টিভ সাইটগুলোতে প্রথমে গ্যাসীয় অণুগুলো রাসায়নিক বন্ধন কিছুটা অর্থাৎ কেমিজরপশন হয়, রাসায়নিক বন্ধন গঠন করে, এবং তার ফলে সেই অধিশোষিত বিক্রিয়ক পদার্থের নিজেদের কিছুটা বন্ড অলরেডি শিথিল হয়ে পড়ে। তারপরে সেটা পাশাপাশি দুটো এরকম পরমাণু আবার নিজেদের মধ্যে বিক্রিয়া করে নতুন পদার্থ সৃষ্টি করে। অর্থাৎ একটা রিয়াকশান ঘটার জন্যে যে সক্রিয়তার হওয়ার প্রয়োজন, সেই সক্রিয়তাটা ক্যাটালিস্টের উপস্থিতিতে কেমিজরপশন হওয়ার মাধ্যমেই হয়ে যায়। সেই জন্যে কঠিন অনুঘটকের উপস্থিতিতে গ্যাসীয় বিক্রিয়ার হার যথেষ্ট বৃদ্ধিপ্রাপ্ত হয়। অসমসত্ব অনুঘটনে ব্যাপনের ভূমিকা, এটাও তোমরা দেখেছো যে 5টা স্টেপ দেখানো হলো, তার 2টো স্টেপেই ব্যাপনের অংশ। আবার দেখিয়ে দিচ্ছি, দেখো প্রথম স্টেপটাতে এই বিভিন্ন রিয়াক্ট্যান্টের পরমাণুগুলো
ব্যাপন প্রক্রিয়াতেই এর কাছাকাছি আসতে পারে। ব্যাপন প্রক্রিয়া না হলে এর কাছাকাছি এসে এর অ্যাক্টিভ সাইটে মানে এই স্টেপটা না হলে অধিশোষণ, রিয়াকশান, বিশোষণ হওয়ার কোনো জায়গা নেই। আবার ধরে নাও ব্যাপন প্রক্রিয়া প্রথম একটা স্টেপ এখানে হলো, অধিশোষণ, রিয়াকশান, বিশোষণ সবই হলো, তারপরে আবার এগুলো সরে না গেলে এই জায়গাটাতে যদি এরা ব্লক করে থেকে যায়, অন্যান্য অণুগুলো আবার এসে অন্যান্য পরমাণুগুলো এসে আবার জয়েন করতে পারবে না। অর্থাৎ এখানে একটা ক্যাটালিস্টের কার্যকারিতাটা নষ্ট হয়ে যেতে পারে। তাহলে আবার ব্যাপন প্রক্রিয়ায় এগুলো সরে যাবে, আবার নতুন পদার্থ ব্যাপন প্রক্রিয়ায় এইখানে এসে এর অ্যাক্টিভ সাইটে লাগবে। তাহলে ব্যাপন প্রক্রিয়াটা কিন্তু এর ক্ষেত্রে যথেষ্ট ইম্পর্ট্যান্ট একটা ফিজিক্যাল প্রসেস। কার ক্ষেত্রে? অসমসত্ব অনুঘটনের ক্ষেত্রে। এরপর আমরা অনুঘটকের কিছু নির্দিষ্ট ধর্ম দেখব। তার মধ্যে একটা ইম্পর্ট্যান্ট হচ্ছে একটা অনুঘটক হিসাবে যখন আমি চিহ্নিত করছি কোনো একটা পদার্থকে, তার অনুঘটন করার সক্ষমতাও থাকবে এবং সেই সক্ষমতার একটা ডেফিনেশনও নিশ্চয়ই থাকবে। সেই সক্ষমতার একটা ডেফিনেশন তৈরি করা হয়েছে যে অনুঘটক সক্রিয়তা কাকে বলা হয়, যে একক সময়ে, অর্থাৎ সময়টা কিন্তু এখানে ইম্পর্টেন্ট, কত তাড়াতাড়ি রিয়াকশানটা ঘটছে, একক ভরের কোনো অনুঘটকের উপস্থিতিতে যত মোল বিক্রিয়ক বিক্রিয়া করতে সমর্থ হয় তাকে অনুঘটক সক্রিয়তা বলে। অর্থাৎ খুব কম সময়ে যদি খুব কম অনুঘটকের মধ্যে বেশি বেশি অনুঘটন প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে যায় তাহলে তার সক্রিয়তা এককের যথেষ্ট মান বেশি হবে। অর্থাৎ এখানে আমরা আচ্ছা এর একক আমরা চলে যাব মোল গ্রাম ইনভার্স সেকেন্ড ইনভার্স। এটাও আগে একবার বলা হয়ে গেছে। অনুঘটকের সুনির্দিষ্টতা এটা একবার দেখে নাও। অনুঘটকের যে বৈশিষ্ট্যের জন্য কোনো একটি বিক্রিয়া অনুঘটকের উপস্থিতিতে নির্দিষ্ট কলাকৌশলে সংঘটিত হয়ে নির্দিষ্ট বিক্রিয়াজাত পদার্থ তৈরি করে তাকে সুনির্দিষ্টতা বলে ওই অনুঘটকের। তার মানে কি? মানেটা এখানে খুব সিম্পলভাবে দেখে নাও। C2H2 অ্যাসিটিলিন যদি আমি হাইড্রোজেনের উপস্থিতিতে প্লাটিনাম চূর্ণের উপস্থিতিতে আমি যদি হাইড্রোজেন দিয়ে রিয়াকশান ঘটাই তাহলে C2H6 বা ইথেন তৈরি করে। কিন্তু এই রিয়াকশানটাই হাইড্রোজেনের সহযোগী করলে কিন্তু আমি লিন্ডলার ক্যাটালিস্ট দিয়ে যদি করি তাহলে কিন্তু সেটা ইথিলিনে গিয়ে শেষ হয়ে যায়। অর্থাৎ স্পেসিফিক একদম একটা প্লাটিনাম চূর্ণ দিয়ে কাজ করলে C2H6 হয়ে যাবে, কিন্তু যদি লিন্ডলার ক্যাটালিস্ট দিয়ে কাজ করি C2H4 অবধি শেষ হবে। এইটাই হচ্ছে স্পেসিফিসিটি। আরও আছে, এটা অলরেডি বলা তোমাদের হয়ে গেছে যে হাইড্রোজেন কার্বন মনোক্সাইড কপার সহযোগে উত্তপ্ত করলে ফর্মালডিহাইড তৈরি হচ্ছে, কিন্তু কপার জিঙ্ক অক্সাইড আর ক্রোমিয়াম অক্সাইড সহ উত্তপ্ত করলে সেটা মিথানল তৈরি করছে। এইগুলোই হচ্ছে স্পেসিফিক। নেক্সট হচ্ছে সেফ সিলেক্টিভিটি, অর্থাৎ যে অনুঘটকের বিক্রিয়ার হার অনুঘটকের সছিদ্র গঠন আকৃতি এবং বিক্রিয়ক ও বিক্রিয়াজাত অণুসমূহের আকারের উপর নির্ভর করে তাকে আমরা আকৃতিগত বর্ণাত্মক বা সেফ সিলেক্টিভ ক্যাটালিস্ট বলে চালাই। যেমন কি উদাহরণটা খুব ইম্পর্টেন্ট উদাহরণ, এই উদাহরণটা থেকে ডাইরেক্ট কোশ্চেন আসার সম্ভাবনা বহু আছে। যেমন হানিকম বা মৌমাছি চাকের মতন দেখতে, অর্থাৎ ষড়ভুজাকৃতির প্রকোষ্ঠযুক্ত গঠন হচ্ছে জিওলাইটের একটি উত্তম বর্ণাত্মক অনুঘটক বা সেফ সিলেক্টিভ ক্যাটালিস্ট হিসাবে কাজ করা হয়। এটি একটি আণুবীক্ষণিক সছিদ্র অ্যালুমিনো সিলিকেটের ত্রিমাত্রিক গঠন, যেখানে কিছু সংখ্যক সিলিকন পরমাণু অ্যালুমিনিয়াম দ্বারা প্রতিস্থাপিত হলো অ্যালুমিনিয়াম ও সিলিকন, অ্যালুমিনিয়াম, অক্সিজেন এবং সিলিকনের একটা গঠন তৈরি করে ত্রিমাত্রিক। জিওলাইটের সংগঠিত রাসায়নিক বিক্রিয়াগুলি বিক্রিয়ক ও বিক্রিয়াজাত আকার আকৃতি এবং জিওলাইটে অবস্থিত ছিদ্রের সংখ্যার উপর নির্ভর করে। পেট্রোলিয়াম শিল্পে হাইড্রোকার্বনের ক্র্যাকিং এর সমবায় প্রস্তুতিতে এটি বহুল পরিমাণে ব্যবহৃত হয়। যেমন ZSM5 এটা একটা বিশেষ ধরনের জিওলাইট, এটাকে আমরা অ্যালকোহলের ডিহাইড্রেশন দ্বারা গ্যাসোলিন বা পেট্রোল তৈরি করতে ব্যবহার করি। এটা সেফ সিলেক্টিভ একটা ক্যাটালিস্ট। বইয়ের শেষের এই অংশের কোশ্চেনগুলো অবশ্যই নিজেরা বাড়িতে করে নিও। এখানেই এই ভিডিওটি শেষ হলো।